আসসালামু আলাইকুম। এটিএন বাংলার ডক্টরস স্টেশন স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সকলকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, হৃদরোগ। হার্ট যদি সুস্থ না থাকে আমরা কেউ ভালো থাকবো না। এই বিষয়টিতে বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমরা দুজন হৃদরোগ বিশেষজ্ঞকে। আসুন তাদের সাথে পরিচিত হই। ডাক্তার সারোয়ার কামাল, সিনিয়র কনসালটেন্ট, চিফ কার্ডিয়াক সার্জন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। আমাদের আরেকজন অতিথি আছেন ডাক্তার সালমা নাহিদ, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা হৃদরোগ নিয়ে বাংলাদেশে এখন রোগীর সংখ্যাও মনে হয় বেড়ে গেছে অনেক। আমি প্রথমে জানতে চাইব ডাক্তার সারোয়ার কামাল আপনার কাছে, যে একটু অন্য জায়গা থেকে আসি, হৃদরোগের থেকে একটু আলাদা হয়ে যে সংক্রামক রোগ, আমরা একটু ভুলতে বসেছি, একটু যদি সংক্রামক রোগ নিয়ে কিছু বলতেন। সংক্রামক রোগ, এই সংক্রামক রোগটা হচ্ছে যে ছোঁয়াচে রোগ, অর্থাৎ হচ্ছে একজনের থেকে আরেকজনের যে রোগটা ছড়িয়ে যায়, একটা মানুষ থেকে আর একটা মানুষের যে ছড়িয়ে যায়, সেটা হচ্ছে সংক্রামক রোগ। এই সংক্রামক রোগ যেমন হচ্ছে যে আমরা রিসেন্টলি আমাদের মানে গোটা পৃথিবী কিন্তু এই সংক্রামক রোগ সম্পর্কে খুবই ভালোভাবে অবজার্ভ করেছে, সেটা হচ্ছে যে কোভিড-19 নিয়ে। এর আগে আমাদের কোভিড-19 মহামারী ছিল, এর আগেও কিন্তু কলেরা, বসন্ত, হাম, যক্ষা এগুলো ছিল হচ্ছে যে এগুলো হচ্ছে সংক্রামক রোগ। এটা বিভিন্ন সময়ে কিন্তু এটা মহামারী আকারে আসছে এবং হচ্ছে যে অনেক মানুষকে কিন্তু অনেক মানুষের জীবন হানি করেছে, অর্থাৎ অনেক মানুষ মারা গেছে এইসব রোগে। আমরা তো করোনা আসার আগে সংক্রামক রোগটাই ভুলে গিয়েছিলাম। করোনা এসে আমাদেরকে ধাক্কা দিয়ে মনে করিয়ে দিল যে এটা সংক্রামক রোগ বলে একটা কিছু আছে। আপনি যে সাবজেক্টে কাজ করেন, হৃদরোগ, সেটা কি সংক্রামক? না, হৃদরোগটা সংক্রামক রোগ নয়। হৃৎপিণ্ড আর হৃদরোগ দুটো একটু যদি বুঝিয়ে বলতেন। হৃৎপিণ্ডটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা পাম্প যন্ত্র। আমাদের শরীরের মধ্যেখানে প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে হচ্ছে যে হৃৎপিণ্ড থাকে। এই হৃৎপিণ্ডের কাজ হচ্ছে যে আমাদের গোটা শরীরে, এই যে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কোষে কোষে রক্ত সরবরাহ করা, এটা হচ্ছে যে হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ডের যে রোগ, সেটা হচ্ছে হৃদরোগ। অর্থাৎ এই হৃৎপিণ্ড যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, সেটা হচ্ছে যে হৃদরোগ। কী কারণে অসুস্থ হয়ে পড়ে? বিভিন্ন কারণে অসুস্থ হতে পারে। যেমন হচ্ছে যে এইটা বৈজ্ঞানিকগণ বিভিন্নভাবে ভাগ করেছেন। তার মধ্যে হচ্ছে যে একটা নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, অর্থাৎ এগুলোকে বৈজ্ঞানিকরা বলেছেন ঝুঁকি। একটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার অ্যাবিলিটির মধ্যে আছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এগুলো বন্ধ করে দিতে পারবেন। আর একটা অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, যেগুলো আপনি ইচ্ছা করলে আপনি বন্ধ করতে পারবেন না। এখন হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি কোনগুলো? হ্যাঁ, নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি হচ্ছে যে আমাদের যে করি, ওই যে আমরা তামাকজাত দ্রব্য অথবা বিড়ি, সিগারেট, তারপর হচ্ছে মদ্যপান, এইসব হচ্ছে যেগুলো আমরা খারাপ অভ্যাস বলি আর কি, সেটা। তাছাড়া হচ্ছে যে আপনাদের যদি উচ্চ রক্তচাপ থাকে, সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। উচ্চ ডায়াবেটিস, অর্থাৎ আপনার ডায়াবেটিস আছে, এটা অনিয়ন্ত্রিত। রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল, তারপর হচ্ছে যে ক্লাস 1 পার্সোনাল, অর্থাৎ অত্যাধিক মানসিক চাপ, এগুলো হচ্ছে যে আপনি নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। হ্যাঁ, বলেন। ওজনটাকে কি আমরা এটার সাথে? অবশ্যই ওজন বৃদ্ধি, যদি ওজন বৃদ্ধি হয়, সেটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। আরেকটা আমি যোগ করছি, আমাদের সাথে মহিলা কার্ডিওলজিস্ট আছেন, মহিলাদের অনেক সময় পিল সেবন করা লাগে, এটাও কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এটা একটা ইম্পর্ট্যান্ট কথা, কারণ আমাদের দেশে তো আসলে মেয়েরা একটু অসচেতনভাবে নিজেদের ওপর খেয়াল করে না, যেটা আমরা দেখি। জন্মগত হৃদরোগ বলে আমরা একটা কিছু দেখতে পাই যে শিশুদের। তার আগে আপনাকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি কিছু আছে। যেমন হচ্ছে যে অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু হৃদরোগের প্রকোপটা বাড়ে, বংশ পরম্পরায় বাড়ে। তাছাড়া হচ্ছে লিঙ্গভেদে,
আপনারা দুইজন মহিলা আছেন, মহিলাদের কিন্তু হৃদরোগের ঝুঁকি কিছুটা কম, পুরুষদের একটু বেশি। তাই নাকি? আপনি ইচ্ছা করলে একটা পুরুষ ইচ্ছা করলে তার হৃদরোগের ঝুঁকিটাকে, যেহেতু পুরুষ এটা চেঞ্জ করতে পারতেছে না, তারপর বয়স আমার যত মানে জন্মের পর থেকে বয়স তো বাড়তেই আছে, এই বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়বে, সুতরাং আমি এটা চেঞ্জ করতে পারবো। আমার তো একটা কিউরিওসিটি হলো যে পুরুষের কেন বেশি? মহিলাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একটা হরমোন দিয়েছেন, এই হরমোনের কারণেই, মহিলার যে হরমোন, মহিলাগত হরমোন, সেই হরমোনের কারণে কিন্তু মহিলাদের তবে মহিলাদের যখন হচ্ছে মেনোপজ হয়ে যায়, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আবার হৃদরোগ। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ম্যাক্স হসপিটাল, যেখানে 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা, ডিউটি ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সার্ভিস আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ক্যাথ ল্যাব, সিসিইউ, আইসিইউ অ্যান্ড এইচডিইউ। হাসপাতালের সংকটাপন্ন রোগীদের উন্নত পরিচর্যা ও ওষুধ প্রদান করে এই ইউনিটে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এনআইসিইউতে রয়েছে চট্টগ্রামের একদল বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি টিম। আরও রয়েছে বেবি ইনকিউবেশন মেশিন, ভেন্টিলেশন মেশিন, সিপাপ মেশিন, সাইরিন পাম্প, বেবি কট, কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিন, এমআরআই। আমাদের রয়েছে ওয়ার্ল্ড লেটেস্ট 3 টেসলা এমআরআই। এছাড়াও এই হসপিটালে রয়েছে রোগ নিরূপণের জন্য বিশ্বমানের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ লেটেস্ট ক্লিনিক্যাল ল্যাব। ওয়েলকাম টু ম্যাক্স হসপিটাল, ইউর পার্টনার ফর বেটার হেলথ। জীবনের এই বন্ধন, এই হ্যাপিনেস বাঁচতে শেখায় প্রতিদিন। এই নির্মল আনন্দ, অনাবিল সুখ ছুঁয়ে দেয় প্রতিক্ষণ। স্বপ্ন, অনুভূতি আর অবারিত উচ্ছ্বাস জীবন ভরে রাখে শুভ্রতায়। কিন্তু কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় স্বাস্থ্য ঝুঁকি।
এভাবেই জীবন বাঁচাতে অবিচল পাশে থাকে মেডিকেল সেন্টার হাসপাতাল। একটু জন্মগত হৃদরোগ যেটা আমরা দেখতে পাই, যে অনেক শিশুকে শুনি কে হার্টে ফুটা থাকে, অনেক কিছু, এই সম্বন্ধে যদি একটু বলতেন। এতক্ষণ যেটা হৃদরোগ হৃৎপিণ্ডের রোগ সম্পর্কে বললাম সেটা হচ্ছে যে বড়দের হৃদরোগ। হ্যাঁ, সেটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে খাদ্যের অভ্যাসের কারণে, পরিবেশের কারণে কিন্তু এই রোগগুলো হয়ে থাকে। আর জন্মগত হৃদরোগটা হলো এই শিশু মায়ের পেট থেকে হৃৎপিণ্ডের যে রোগটা নিয়ে জন্মগ্রহণ করে সেটা হচ্ছে জন্মগত হৃদরোগ। অর্থাৎ মা এই রোগটা সূত্রপাত হয় মায়ের গর্ভে থাকাকালীন, কিন্তু অর্জিত হৃদরোগ কিন্তু সেটা না। অর্জিত হৃদরোগ হচ্ছে যে আপনার জন্মের পর থেকে শুরু করে আপনার লাইফস্টাইল, তারপর হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাস এবং হচ্ছে যে আপনার পরিবেশের কারণে, এটা ব্যক্তি নিজে অর্জন করেছে, ব্যক্তি নিজে অর্জন করেছে, এই কারণে এটাকে বলা হয় অর্জিত হৃদরোগ বা বয়স্কদের হৃদরোগ। শিশুদের যেটা হলো জন্ম থেকে, তার চিকিৎসাটা কেমন হয়? চিকিৎসা হচ্ছে যে দুই ধরনের চিকিৎসা আমরা করে থাকি। তবে আপনাকে অবশ্য আগে আপনাকে এটা রোগটা সম্পর্কে জানতে হবে, কনফার্ম করতে হবে। এখন এই রোগটা যেহেতু আমরা আপনাকে জানতে হবে, এটার কিভাবে আপনি জানবেন যে তার হৃদরোগ হয়েছে? অভিভাবক বুঝবে কি করে? অভিভাবক এটা হচ্ছে যে লক্ষণ থেকে অভিভাবক বুঝবেন, এবং ডাক্তাররা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝবেন, এবং তার কিছু উপসর্গ দেখে বুঝবেন বা লক্ষণ সমূহ দেখে বুঝবেন। বাবা মা কমপ্লেন করবেন যে আমার শিশুটার বয়স বেড়ে যাচ্ছে কিন্তু তার ওজন বাড়ছে না। জি, ওজন বাড়ছে না। তারপর হচ্ছে যে বুকের দুধ খাওয়ার অনীহা, ছোট বাচ্চা বুকের দুধ খাওয়ার অনীহা হতে পারে। তারপর হচ্ছে অযথাই বা কোনো কারণ ছাড়া বাচ্চা কান্নাকাটি করতে পারে, তার কষ্ট হচ্ছে। বড়রা যেমন বুকে ব্যথা হলে বলতে পারে, কিন্তু বাচ্চারা তো বলতে পারে না, ওইখানে সে কান্নার মাধ্যমে প্রকাশ পাবে। অথবা যেগুলো জটিল হৃদরোগ, সেক্ষেত্রে হয় কি যে দুধ টানতে বা হচ্ছে যে দুধ খাওয়ার সময় বা কান্নাকাটি করার সময় নীল হয়ে যেতে পারে। অন্যান্য বাচ্চা যেমন খেলাধুলা করে, বাচ্চা কিন্তু একটু নির্জীব থাকবে, সে হচ্ছে যে পার্টিসিপেট করবে, অন্যের সাথে খেলাধুলা পার্টিসিপেট করবে না, বা খেলতে গেলেও সে হচ্ছে যে কিছুক্ষণ পর বসে পড়বে, অর্থাৎ টায়ার্ড হয়ে যাবে। মোট কথা, অন্য বাচ্চারা যেমন চঞ্চল থাকে, সে একটু অ্যাবনর্মাল চঞ্চল থাকবে না, এই বাচ্চারা প্রাণ চঞ্চল থাকবে না। অনেক অনেক ধন্যবাদ। জন্মগত ত্রুটি নিয়ে এখন দর্শক যারা শুনছেন তারা কিছু লক্ষণ শুনতে পেলেন, যে যখন যে বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে, বুকের দুধ খায়, তারা কিন্তু টানতে অসুবিধা হবে, নীল হয়ে যাবে, কান্নাকাটি করবে, অস্বাভাবিক কান্নাকাটি। শিশুরা কিন্তু সহজে কান্নাকাটি করে না। তো এই বিষয়গুলো না আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আর খেয়াল করলে কোনো ধরনের কোনো সময় ক্ষেপণ করা যাবে না, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এটা মনে রাখতে হবে। ডাক্তার সরোয়ার কামাল, আমি আপনার কাছে আরেকটু পরে আবার আসবো। আমি একটু আমাদের আরেকজন অতিথি ডাক্তার সালমা নাহিদ, আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা নারী এবং হৃদরোগ দুটো একসাথে করে, একটু আগে আমরা শুনেছি নারীদের কম হয়, এটা শুনে আমাদের খুব আনন্দই হচ্ছে। তা নারীদের হৃদরোগ আসলে কি ধরনের নারীদের হৃদরোগগুলো হয়? নারীদের হৃদরোগ পুরুষ যেভাবে হয় সেভাবেই হয়। এতদিন পর্যন্ত যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু এখন বলা হয় যে
মেল অ্যান্ড ফিমেল মানে পুরুষ এবং মহিলা দুজনেরই একই পরিমাণের হৃদরোগ ঝুঁকি এখন দেখা যায়। তা আমাদের দেশে এখনও অতটা নাই, হয়তো মেয়েদের মানে পারিবারিক ঐতিহ্য মানে পরিবেশ সব কিছু মেলায় মেয়েরা অতটা হয় না। তবে একটা এজের পরে গিয়ে পুরুষ এবং মহিলা দুজনেরই, যেটা স্যার বলতে চাচ্ছিলেন যে হৃদরোগ মানে ইসিমিক হার্ট ডিজিজ যেটা বলে, রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গিয়ে যেটা হয়, সেটা সাধারণত মেয়েদের সাধারণত পোস্ট মেনোপোজাল পিরিয়ডগুলোতেই পুরুষ এবং মহিলা সমান হয়ে যায়। তবে নারীদের হৃদরোগ আসলে বয়সভিত্তিক, যেমন উনি যেটা বলেন ইসিমিক হার্ট ডিজিজ যেটা হয়, সেটা হয়তো বা বয়সের একটা ডিফারেন্সের কারণে অল্প বয়সে কম হয়, বেশি বয়সে বেশি হচ্ছে, মানে পোস্ট মেনোপোজাল পিরিয়ডে বেশি হচ্ছে। তবে এখন তো আমাদের যেগুলা স্যার বললেন যে রিস্ক ফ্যাক্টর, যেগুলো আমরা নিয়ন্ত্রিত রিস্ক ফ্যাক্টর, যেগুলো মানে নিজের নিয়ন্ত্রণে যেগুলো রাখা যায়, সেই রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু এখন পৃথিবী জুড়েই বেশি, যেহেতু আমাদের এখন সিডেন্টারি ওয়ার্কগুলো বেশি, বসে থেকেই কাজ করি আমরা, যার ফলে বেশি অনেক নারীরাই খুব অল্প বয়সেই উচ্চ রক্তচাপে ভুগেন, ডায়াবেটিক হয়ে যান। তাদের ঝুঁকি কিন্তু পুরুষের সমানই, তারা কিন্তু একই রকম ঝুঁকিতেই থাকেন। সেজন্য বিশ্বের অন্যান্য মানে উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে যে পুরুষ ও নারী প্রায় সমান মানে ইসিমিক হার্ট ডিজিজ হওয়ার ব্যাপারটা। আর তাছাড়া অন্য নারীদের আরও অনেক রোগ হয়, যেমন ধরেন ভালভুলার যে আপনি যেমন বললেন জন্মগত রোগ, আবার কিছু কিছু রোগ আছে ইনফেকশন থেকে পরবর্তীতে গিয়ে বাল্ব ড্যামেজ হয়। হার্টের তো বিভিন্ন অংশ আছে হৃৎপিণ্ডে, যেমন চেম্বার আছে, কিছু বাল্ব থাকে, রক্তনালী আছে, তো এক একটা জায়গায় এক এক ধরনের রোগ হয়। তো আমাদের দেশে দেখা যায় যে রিউমেটিক ফিভারটা খুব নেগলেক্টেড পর্যায়ে থাকে, বুঝে না, সেই জন্য বিশেষ করে মহিলাদেরই দেখা যায় যে রিউমেটিক ফিভারের কারণে বাল্ব ড্যামেজটা খুব অল্প বয়সেই তখন ওরা ইনভলভ হয়ে যায়। এটা ইনফেকশন থেকে, রিউমেটিক ফিভার একটা ইনফেক্টেড ডিজিজ, সেখান থেকে পরে মানে ওটা আস্তে আস্তে বাল্বগুলোকেও ইনভলভ করে, বাল্ব ড্যামেজ করে। এটা মেয়েদের একটা রোগ, এটা অল্প বয়সী মেয়েদের মধ্যেই বেশি দেখা যায় ভালভুলার হার্ট ডিজিজটা। এছাড়া কনজেনিটাল হার্ট ডিজিজ পুরুষ মহিলা প্রায় সবারই সমান, যেমন সেপ্টাম মানে ভিতরে যে পর্দা আছে, পর্দার ছিদ্র ফুটা যেটা আছে, একটা ভেন্ট্রিকেল এর মধ্যে থাকে পর্দা, আর একটা থাকে অ্যাট্রিয়ামের মধ্যে। তো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টটা দেখা যায় আবার মেয়েদেরই বেশি, হ্যাঁ এরকম থাকে। তাছাড়া মেয়েদের অল্প বয়সী মেয়েদের বা যারা প্রেগনেন্সিতে, যারা গর্ভ ধারণের সময় থাকে, ওদেরও আবার অনেক ধরনের রোগ হয়। সেজন্য মেয়েদেরও মানে কার্ডিয়াক ডিজিজ, এই যে আপনি এইমাত্র বললেন গর্ভ ধারণের সময় যে হৃদরোগটা হয়, সেটা কি ধরনের? সেটাও সব ধরনের হতে পারে। যেমন ধরেন গর্ভধারণের সময় নতুন করে হতে পারে, আবার ওর প্রি এক্সিস্টিং কিছু আগে থেকেই কিছু রোগ থাকতে পারে, যেমন ডায়াবেটিক থাকতে পারে, সে তার উচ্চ রক্তচাপ থাকতে পারে, আবার তারও হয়তো আগে থেকে হার্টের সমস্যা ছিল, যেটা মানে পুরুষের হয় সাধারণত বেশিরভাগ, ইসিমিক হার্ট ডিজিজ যেটা বলে, যেটাতে হার্ট অ্যাটাক হয়, পরে গিয়ে হার্ট ড্যামেজ হয়, হ্যাঁ যেটাতে যে কখনো হয়তো বাইপাস করতে হয়, কখনো হয়তো আমরা স্ট্যান্টিং করি, কেমন সেই রোগগুলোও মেয়েদের হতে পারে। তো এগুলো যদি আগে থেকে থাকে, মানে গর্ভাবস্থায় রোগগুলো দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি এক্সিস্টিং, ওর আগে থেকে ছিল, আবার কিছু হতে পারে ওর গর্ভাবস্থায় তৈরি হলো। তো প্রি এক্সিস্টিং থাকলে সেই মহিলারা গর্ভধারণের ক্ষেত্রেও বেশ ঝুঁকিপূর্ণ, তাদের ডেলিভারির প্রসেসটাও ঝুঁকিপূর্ণ, বাচ্চার গ্রোথটাও ঝুঁকিপূর্ণ থাকে গর্ভাবস্থায়। তারপর আবার যেটা হচ্ছে নিউ অনসেট হয়, প্রেগনেন্সিতেই কিন্তু কিছু রোগ হতে পারে, যেমন ধরেন উচ্চ রক্তচাপ তৈরি হতে পারে তার, সেটা খুবই খারাপ পর্যায়ে চলে যায়, যেমন প্রি অ্যাক্লামশিয়া খিঁচুনি সহ হতে পারে, এই মায়েরা খুব ঝুঁকিপূর্ণ। তারপর আবার যেমন ধরেন ওই অবস্থায় যে কোনো মায়ের হার্টবিট অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, অ্যারিথমিয়া যেটাকে বলে, এটা কিন্তু প্রেগনেন্সি ইনডিউসডই, প্রেগনেন্সিতেই হয় এটা। আবার হতে পারে যেটা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে পেরিপার্টাম ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলি আমরা, মানে গর্ভাবস্থার একটা পর্যায়ে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে মায়ের, যেহেতু একজন মা যখন গর্ভধারণ করে তার শরীরে কিন্তু অনেক পরিবর্তন হয়, তার শরীরে রক্তের পরিমাণই বেড়ে যায় 50%-এর বেশি। তাই এই রক্তচাপেরটা নিতে না পেরে অনেক মারাই আবার তার হার্ট ক্যাভিটিটা বড় হয়ে যায়, ডাইলেটেড হয়ে যায়, এটা খুবই খারাপ, এরা খুবই রিস্কি মাদার। তো এই রোগগুলো আবার প্রেগনেন্সিতেই হতে পারে, আরও অনেক ধরনের হতে পারে। সহজ ভাষায় যেগুলো বললাম যে উচ্চ রক্তচাপ তৈরি হতে পারে, আপনার হার্ট ফেলিউরে চলে যেতে পারে, অথবা তার এরিথমিয়া মানে হার্টের শিরার গতিতে অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। এগুলা সবগুলাই রিস্কপূর্ণ, এগুলা গর্ভাবস্থাতেই হতে পারে আর কি। অনেক সুন্দর করে বলেছেন। গর্ভাবস্থায় আসলে আমাদের এত পরিবর্তন, যে ডায়াবেটিস হতে পারে, যেটা বললেন যে রক্তচাপ আবার কমেও যেতে পারে। তো এইখানে যেটা আপনি বলছিলেন যে হৃদরোগের ব্যাপারটা হতে পারে, তো যিনি গর্ভবতী
তিনি কি করে বুঝবেন, কি লক্ষণ দেখে? হ্যাঁ, হতে পারে যেমন ধরেন তার হার্টবিট অ্যাবনর্মাল, এটা তো মানুষ বুঝেই, বুক ধরফর, মানে লোকাল ভাষায় যেটা বলে বুক ধরফর করে, অথবা আমরা অনেকে বলতে পারবে পালপিটেশন হচ্ছে। তারপর যেমন ধরেন তার প্রেশার নিয়ে সে সন্দেহ থাকবে, হয়তো তার প্রেশার বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে, যে কোনো একটাই হতে পারে। তারপর তার শ্বাসকষ্ট হতে পারে, সে বুঝবে তার হঠাৎ করে তার শ্বাসকষ্ট হচ্ছে। তারপর হতে পারে তার পায়ে পানি আসতেছে। এইগুলা দেখেই একজন মা সন্দেহ করতে পারেন তার হয়তো হার্টের কোনো একটা সমস্যায় উনি যেতে চাচ্ছেন। মানে প্রেগনেন্সি হলেও এরকম সমস্যা দেখলে, লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারকে এটা জানানো উচিত। উনি ওনার ডক্টরকে জানাক, উনি তো একজন গাইনোকোলজিস্টের আন্ডারেই থাকবেন, ওনাকে জানালে ওনারাই হয়তো বুঝে আমাদেরকে কার্ডিওলজিস্টের কাছে পাঠাবেন এটাকে। ডাক্তার সালমা নাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু পরে আবার আসবো। আমরা একটু ডাক্তার সারোয়ার কামাল, আপনার কাছে আবার একটু আসতে চাই। আমাদের তো একদম কমন সমস্যা, খালি শুনতে পাচ্ছি অমুকের হার্ট অ্যাটাক, বয়স নাই, কিছু নাই, মানে অনেক অল্প বয়স্ক লোকজনেরও এই হার্ট অ্যাটাকটা আসলে এত বেড়ে গেছে কেন? এই যে এটা ঠিক, আগে আমরা শুনতাম যে হার্টের অসুখ বড় লোকদের হয়, হার্টের অসুখটা হচ্ছে বড় লোকদের। এখন কিন্তু বড় লোক না, এখন হচ্ছে যে মধ্যম আয় এবং নিম্ন আয়ের মানুষদেরও কিন্তু হার্ট অ্যাটাক হয়। এবং আপনি শুনে খুবই হবেন, মানে আতঙ্কিত হবেন যে হচ্ছে যে এই যে টোটাল ওয়ার্ল্ডে কিন্তু ওই যে মৃত্যু ঝুঁকি 80% লোক মারা যায় কিন্তু মধ্যম আয় এবং নিম্ন আয়ের মানুষ হার্ট অ্যাটাকে। এবং কারণটা কি? কারণটা হচ্ছে যে বড় লোকরা এটা চিকিৎসা করতে পারে কিন্তু গরিবরা এটা চিকিৎসা করতে পারে না। এটা অনেক দিন ওষুধ খেতে হয়, লাইফ লং, মানে করোনারি, বিশেষ করে করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজের কারণে এটা হচ্ছে যে ব্যয়বহুল এবং হচ্ছে লাইফ লং ওষুধ খেতে হয় এবং এই চিকিৎসাটাও ব্যয়বহুল। অর্থাৎ আপনার যে কোনো প্রসিডিওর, আমাদের কার্ডিওলজিস্ট আছেন যে ডক্টর সালমা নাহিদ, ওনারা কিন্তু ওই যে রিং লাগান, রিংয়ের খরচ, আমরা যে বাইপাস করি বাইপাসের খরচও কিন্তু অনেক বেশি। সুতরাং হচ্ছে যে এটা সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে না। বিশেষ করে হচ্ছে যে মহিলারা, অনেক মহিলা যারা ভালভের কথা বললেন, এই ভালভের রোগগুলো কিন্তু গরিবদের হয় বেশি এবং মহিলাদের হয় বেশি, যারা নেগলেক্টেড থাকে, সাথে জায়গায় থাকে, তাদের বাত জ্বর হয়, বা জ্বরের কারণে কিন্তু হচ্ছে তাদের গলা ব্যথা হয়, গলা ব্যথা থেকে কিন্তু ভালভের রোগগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাফোর্ড করতে পারে না অনেকেই, মানে আর্লি যে চিকিৎসা যদি করে নেয় তাহলে হচ্ছে চিকিৎসাটা সুস্থ হয়ে যাবে, কিন্তু এটা রিউমেটিক ফিভারের প্রপার চিকিৎসাও হয় না, ফলে হচ্ছে হার্টের রোগ হয় এবং হার্টের রোগ সময় মতো চিকিৎসা করতে পারে না। এখন আপনি যে কোশ্চেনে বলছিলেন সেটা হচ্ছে যে অল্প বয়সে কেন হয়? অল্প বয়সে হয় কারণটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন। আগে আমরা যখন আমার ছোটোবেলার কথা মনে আছে, আমরা ছোটো অবস্থায় কিন্তু অনেক দূর হাঁটতাম, হেঁটে স্কুলে যেতাম, তারপর খেলাধুলা করার একটা সময় ছিল। এখন তো খেলাধুলা বাবা মা ডাকতেন যে তোমরা খেলাধুলা করে ঘরে আসো। এখন কিন্তু ওই বাচ্চাদেরকে খেলাধুলার জন্য পাঠানো যায় না, তারা হচ্ছে খেলাধুলা বক্সের মধ্যে মোবাইলের মধ্যে হচ্ছে, ল্যাপটপের মধ্যে, ট্যাবের মধ্যে হচ্ছে তারা হচ্ছে যে করছে, তারা কায়িক পরিশ্রম হচ্ছে না। এটা হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন। আর একটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন আসছে। আমরা আগে দেখতাম যে গরিব মানুষরা যা পায় তাই খায়, অর্থাৎ হচ্ছে যে তারা ন্যাচারাল খাবার খায়, কিন্তু এখন শহরের মানুষরা কিন্তু ন্যাচারাল খাবার পায় না। তারা হয় কি, যারা হচ্ছে বাবা মা দুজনে চাকরি করেন, সেক্ষেত্রে হয় কি বাচ্চারা হচ্ছে যে ফাস্টফুডের দিকে ঝুঁকে পড়ছে। ফাস্টফুড হচ্ছে যে ক্যানের ফুড, অর্থাৎ প্রিজার্ভ ফুড, যেগুলো হচ্ছে প্যাকেটজাত ফুড, এইসব খাবার কিন্তু তারা গ্রহণ করছে। ফলে হচ্ছে যে এইসব খাবারে কিন্তু অন্যরকম প্রিজারভেটিভ আছে এবং হচ্ছে যে সুগারের পরিমাণ অনেক বেশি, ট্রান্সফ্যাট আছে, সুগার আছে। এটা হচ্ছে দেখবেন যে তাদের ওই কারণে এইসব বাচ্চারা কিন্তু মানে আনহেলদি, অর্থাৎ মোটা হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, এমন ওজন বাড়ছে যে এটা হচ্ছে যে প্যাথোলজিক। হ্যাঁ, এইসব কারণে কিন্তু তাদের হৃদরোগটা হচ্ছে। দুইটা কারণ, একটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে, আমরা পরিশ্রম করি না, আর সবসময় টেনশন। এখন হচ্ছে যে বাচ্চারা বাইরে যাচ্ছে, মা টেনশনে থাকে যে বাচ্চারা ঠিকমতো ঘরে ফিরবে কি না। বাইরে যে পরিমাণ রোড অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল কারণ যেগুলো দেখা দিয়েছে, এই কারণে মানে অনেক টেনশনে থাকে। টেনশন করে কিন্তু বাবা মায়ের, মানে বাচ্চা টেনশন করতেই এই হাইপার টেনশন। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে
চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। বেসরকারি পর্যায়ে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ম্যাক্স হসপিটাল, যেখানে 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা, ডিউটি ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সার্ভিস আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ক্যাথ ল্যাব, পিসিইউ, আইসিইউ অ্যান্ড এইচডিইউ। হাসপাতালের সংকটাপন্ন রোগীদের উন্নত পরিচর্যা ও ওষুধ প্রদান করে এই ইউনিটে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এনআইসিইউতে রয়েছে চট্টগ্রামের একদল বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি টিম। আরও রয়েছে বেবি ইনকিউবেশন মেশিন, ভেন্টিলেশন মেশিন, সিপাপ মেশিন, সাইরিন পাম্প, বেবি কট, কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিন, এমআরআই। আমাদের রয়েছে ওয়ার্ল্ড লেটেস্ট 3 টেসলা এমআরআই। এছাড়াও এই হসপিটালে রয়েছে রোগ নিরূপণের জন্য বিশ্বমানের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সহ লেটেস্ট ক্লিনিক্যাল ল্যাব। ওয়েলকাম টু ম্যাক্স হসপিটাল, ইউর পার্টনার ফর বেটার হেলথ। জীবনের এই বন্ধন, এই হ্যাপিনেস বাঁচতে শেখায় প্রতিদিন। এই নির্মল আনন্দ, অনাবিল সুখ ছুঁয়ে দেয় প্রতিক্ষণ। স্বপ্ন, অনুভূতি আর অবারিত উচ্ছ্বাস জীবন ভরে রাখে শুভ্রতায়। কিন্তু কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায় স্বাস্থ্য ঝুঁকি। এভাবেই জীবন বাঁচাতে অবিচল পাশে থাকে মেডিকেল সেন্টার হাসপাতাল।
হার্ট অ্যাটাকের আপনি অনেকগুলো কারণ বললেন, কিন্তু এগুলোর সমাধান আসলে কিভাবে হবে? এনভায়রনমেন্টই তো চেঞ্জ হয়ে গেছে, কিভাবে যে সমাধান হবে সেটা একটা বিবেচ্য বিষয়, যে একটা টিম ওয়ার্ক দরকার, টিম ওয়ার্ক দরকার, একটা টিম দরকার। এটা আপনার বললেন যে সামাজিক সচেতনতা, সেটা হচ্ছে যে আপনার প্রথমে ব্যক্তি পর্যায়ে, তারপর হচ্ছে যে আপনার মহল্লা ভিত্তিক, এবং হচ্ছে যে স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠান, সর্বোপরি একজন রাষ্ট্র যদি এটা গ্রহণ করে তাহলে কিন্তু এটা হবে। আপনি ব্যক্তি পর্যায়ে কী কী করতে পারেন? ব্যক্তি পর্যায়ে আপনি হচ্ছে যে আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন কিভাবে? আপনি প্রতিদিন হাঁটবেন। আমরা ডাক্তাররা অনেক সময় যে রোগীকে বলি যে আপনারা হাঁটবেন, কিন্তু আমরা অনেকের সময় নিজেরা কিন্তু হাঁটার সময় পাই না। আমি অবশ্যই ইদানিং করতেছি, ওই ট্রেডমিলে হাঁটার চেষ্টা করি। তো আপনাকে প্রতিদিন হাঁটতে হবে। প্রতিদিন যদি আপনি অন্ততপক্ষে আধা ঘন্টা হাঁটেন, সপ্তাহে 5 দিন, যে হাঁটে আপনার শরীরে যে বাইরের কাপড় চোপড় আছে সেই কাপড় চোপড় ভিজে যাবে আর কি, ঘামে ভিজে যাবে, এটা ঘাম হবে। তাহলে কিন্তু তারপরে আপনার খাদ্যদ্রব্যের মধ্যে আপনার পরিবর্তন নিয়ে আসতে হবে। খাদ্যদ্রব্যের পরিবর্তন কেমন? আপনাকে ফাস্ট ফুড পরিহার করতে হবে। তারপর যেসব বাজারের ড্রিঙ্কস আছে সেই সব ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এবং জুস যেগুলো আছে কীভাবে তৈরি হয় আপনি বিভিন্ন সময় টেলিভিশন বা বা বিভিন্ন নিউজে আপনি দেখতে পারবেন। সেসব মাঝে মধ্যে রিপোর্ট হয়, সবসময় রিপোর্ট হয় না। এই কী পরিমাণ চিনি থাকে, আমি সেদিন দেখলাম যে একটা ফ্রুট জুসের 500 ml 10 টিস্পুন, অর্থাৎ 10 চামচ চিনি থাকে। এটা কোকের মধ্যে 6 চামচ চিনি থাকে। আপনি সারাদিনে কিন্তু চায়ে কয় চামচ চিনি খায়? 1 চামচ বা 2 চামচ। আপনি যারা সচেতন হয়ে যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে যে এই অল্টারনেট চিনিটা ইউজ করে। অল্টারনেট, এটাকে বলা হয় চোরা চিনি। চোরা চিনি অর্থাৎ আপনার নিজের অজান্তে কিন্তু আপনি চিনিটা খেয়ে নিচ্ছেন। আপনি হোটেল থেকে পরোটা আনবেন, পরোটার মধ্যে চিনি দেয়, তো পরোটা দিয়ে বানান। আপনার হচ্ছে হোটেল বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানি পরোটা আপনি নিজে বানাতে কষ্ট হয়। এখন হচ্ছে প্যাকেটজাত পরোটা, কাঁচা পরোটা নিয়ে ভাজবেন, সেটা তো কিন্তু সমস্যা, ওখানেও চিনি দেওয়া থাকে। তারপর লবণ, প্রিজারভেটিভ হিসাবে চিনি ব্যবহৃত হয়, লবণ ব্যবহৃত হয়, অর্থাৎ খাদ্যকে অনেক দিন ধরে রাখতে হলে এইসব ব্যবহৃত হয়। তাছাড়া হচ্ছে যে আরও কিছু মানে প্রিজারভেটিভ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং আপনাকে অবশ্যই এইসব খাবার পরিহার করতে হবে। এখন হচ্ছে কি কি খাবেন? খাবেন হচ্ছে যে আপনি প্রকৃতিতে আগে আমাদের মানুষরা যেভাবে খাবার খেতেন, আমরা ছোটোবেলায় পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে খেয়েছি, আম পেড়ে খেয়েছি। এখন কিন্তু ওই রকম আপনার অবস্থায় কিন্তু আপনাকে খেতে হবে, অর্থাৎ এটাকে পরিবর্তন ছাড়া। কারণ হচ্ছে যেসব খাদ্যের মধ্যে যেসব ভিটামিনগুলো আছে, ভিটামিনগুলো কিন্তু একটু তাপ দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, অনেক ভিটামিন নষ্ট হয়ে যায়। সুতরাং আপনি একটা ফল নিয়ে আসলেন বা একটা সবজি নিয়ে আসলেন, এটাকে যদি আপনি বয়েল করেন বা পরিবর্তন করেন কোনো কারণে, কোনো মাধ্যমে, তাহলে কিন্তু আপনি এক্স্যাক্টলি ওর মানে ঔষধি গুণ যেগুলো আছে সেগুলো আপনি পাবেন না, পুষ্টিগুণটা কমে যাবে। হ্যাঁ, পুষ্টিগুণটা কমে যাবে, অবশ্যই কমে যাবে। তারপর হচ্ছে যে লবণ, লবণ আমরা খাই বেশি, আর এইগুলোকে বলা হোয়াইট পয়জন। যেমন হোয়াইট পয়জন কী? এই যে সুগার, হোয়াইট সুগার, তারপর হোয়াইট সল্ট, তারপর হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার অর্থাৎ আটা, তারপর হচ্ছে হোয়াইট রাইস মানে যেটা চাল আর কি, হ্যাঁ চিকন চাল, যত পলিশ করা হয় তত এগুলোতে অনেক কেমিক্যাল দিয়ে কিন্তু এগুলোকে এই পর্যায়ে নিয়ে আসে। চিনিকে রিফাইন করতে অনেক কেমিক্যাল দিয়ে, তো এগুলো ক্ষতিকর। আপনাকে চিনির পরিমাণ খাবেন। আপনার হচ্ছে যে যেসব ফলে চিনি আছে সেসব ফল খান, কোনো সমস্যা নাই। অনেক সুন্দর বলেছেন। জি, আরেকটু আছে, সেটা হচ্ছে যে আপনি এই ফলগুলো লাইভ খাবেন। খাবারকে এখন বৈজ্ঞানিকগণ 2টা ভাগে ভাগ করেন, একটা জীবন্ত খাবার, একটা মৃত খাবার। জীবন্ত খাবার কি? আপনি কোনো বীজ যদি রেখে দেন পানির মধ্যে, বিশেষ করে আমরা ছোলা খাই, এই ছোলাটাও যদি রেখে দেন 2-3 দিন, দেখবেন যে অঙ্কুর উদ্গম হয়ে গেছে, এটা হচ্ছে জীবন্ত খাবার। জীবন্ত খাবার আপনি যদি খান তাহলে কিন্তু বৈজ্ঞানিক বলছেন এখন 70 to 80% খাবার আমাদের যদি খাবারে যদি জীবন্ত খাবার থাকে, আপনি যে ফর্মেই খান, হয় সালাদ হিসাবে খেতে পারেন অথবা কাঁচাও খাওয়া যায়। কাঁচা যেমন অনেক খাবার, যেমন হচ্ছে যে বাদাম, তারপর খেজুর, এগুলো কিন্তু আপনি মানে প্রকৃতির যে অবস্থা পেয়েছেন সেই অবস্থা খেতে পারবেন। তারপর হচ্ছে যে ফল, যেমন হচ্ছে যে কমলা, আপেল, কলা, তারপর হচ্ছে যে সবজির মধ্যে গাজর, তারপর হচ্ছে বিট,
বিট কিন্তু মিরাকল ফুড বলা হয়। এই যে হার্ট ডিজিজের জন্য প্রতিদিন যদি ওই যে আমরা 1 গ্লাস করে বিটের জুস খাই, মানে চিনি ছাড়াই আপনি এটা যদি খান, তাহলে দেখা যাবে যে আপনার ওই যে নাইট্রেটস জাতীয় ওষুধ কিন্তু খাওয়া লাগবে না, আপনি সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডাক্তার সালমা নাহিদ আপনার কাছে আসবো, যে আমরা প্রেগনেন্সিতে হৃদরোগ নিয়েছিলাম, তো এটাকে প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা আছে কি? একটু করে বলি ভাইয়া, মানে স্যারের কথার মধ্যে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে আর্লি এজে কেন এখন ইয়াটা হচ্ছে, এমআইটা হচ্ছে, কেমন হার্ট অ্যাটাক হচ্ছে, এটার একটা কারণ কিন্তু এই যে হার্ট অ্যাটাক কিন্তু ধুম করে হয় না, আপনার প্রথমে রক্তনালীগুলোতে একটা চেঞ্জ আসে, সেই চেঞ্জটা কিন্তু একদম আর্লি এজেই শুরু হয়ে যায়। আমরা বইপত্রে যেটা দেখেছিলাম যে 11 ইয়ার্স অফ এজেই রক্তনালী চেঞ্জটা শুরু হয়। এখন এই যে বাচ্চাগুলো ওবেস, আপনি যে বললেন বাচ্চারা ওবেস, এদের কিন্তু রক্তনালী চেঞ্জটা 11 বছর বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, যারা ফিট না বডি। তা ওই জন্য ওরা যখন যত আর্লি এজেই যত হেলদি বেবি হবে, আনহেলদি লাইফ লিড করবে, হেলদি মিনস ওবেস, আনহেলদি লাইফ লিড করবে, তাদের কিন্তু আর্লি এমআই হওয়ার একটা চান্স থেকে যাবে, যেহেতু রক্তনালীর যে পরিবর্তন অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ সেটা কিন্তু 11 ইয়ার্স অফ এজ থেকেই শুরু হয়ে যায় যদি আপনি অ্যাবনর্মালি চলেন, এটা বইয়ের ভাষায়। আর যেটা বললেন প্রেগনেন্সিতে যেগুলো হয়, প্রেগনেন্সি ইনডিউস যেগুলো রোগ, আগেরগুলো তো আগে আছে, প্রি এক্সিস্টিং যদি থাকে সেটা তো ট্রিটমেন্ট আলাদা। এখন এগুলার প্রতিকার হচ্ছে, প্রতিকারই তো জানতে চাচ্ছেন তাই না? প্রতিকার হচ্ছে যেমন ধরেন প্রেগনেন্সিতে সচেতন থাকবে, সে ফলো আপে যাবে, যেটা সরকারি যে নিয়ম, 3 সপ্তাহ, আমি ঠিক ভালোভাবে বলতে পারবো না, গাইনোকোলজিস্টের কাছে কত মাস পর পর একটা ফলো আপে যেতে হয়, গেলেই তার হোল বডি চেক আপ হয়ে যাবে তাই না? ডক্টরের কাছে গেলেই উনি ওনার, এটা আমি বলতেছি না যে পার্সোনাল চেম্বারে যাবে, সে সরকারি হাসপাতালে যাক, আমাদের বিভিন্ন সেন্টার আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের, সেখানে যাক চেক আপের জন্য। সে যদি রেগুলার ফলো আপে থাকে তাহলে তার ব্লাড প্রেশার বাড়তেছে কিনা কমতেছে কিনা এটা ডক্টরই ফলো আপ করতে পারবে তাই না? তাছাড়া সচেতনতা যেটা, আর এটা ছাড়া যেটা হচ্ছে যদি আগে থেকে তার প্রেশার থাকে সেটা কন্ট্রোলে রাখবে, তাহলে তার প্রি অ্যাক্লামসিয়া হওয়ার চান্সটা কম থাকবে। আবার যেমন ধরেন পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি যেটা বললাম, সেটা আসলে সেটা ওয়ার্ল্ড ওয়াইড এখনও বলা হয় যে ইডিওপ্যাথিক, কেউ কেউ বলে জেনেটিক একটা ডিসঅর্ডারের জন্য, এটা এস্টাবলিশ না, এখনও বলা হয় এটা ইডিওপ্যাথি, কোনো কারণ ছাড়াই হয়। এটা হয়ে যেতে পারে যে কোনো মায়ের লাস্ট ট্রাইমাস্টারে, মানে ডেলিভারির 1 মাস আগে এবং ডেলিভারির পরে আবার 5 মাস, টোটাল 6 মাসের মধ্যে যে কোনো সময়ই তার হার্টটা ড্যামেজ হতে পারে। তাহলে সে যদি সচেতন থাকে, সে যদি দেখা যায় তার যে কোনো কাজ করতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে, তার প্রেশার কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, তাহলে সে বুঝবে। আবার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে হার্টের বিভিন্ন রোগগুলো কিন্তু চলতেই থাকে। এই যে বাইপাস করতেছেন আপনি, স্ট্যান্ড লাগাচ্ছেন, তাতে কিন্তু আপনার হৃদরোগ ভালো হয়নি, শুধুমাত্র আপনার সেই ব্লকটাই ছুটে দেওয়া হলো, সেটাকেই বাইপাস করে একটা ট্র্যাক লাগাই দেওয়া হলো। আপনার কিন্তু প্রসেস অফ অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা, সেটা কিন্তু চলতেই থাকে, তাহলে ওষুধগুলো খেতে হয়। সেরকম কিন্তু অদ্ভুতভাবে আল্লাহ তাআলার একটা হুকুম, মানে যে এই রোগটা যেটা মায়েদের হয়, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি যেটা বলে, সেটা অদ্ভুতভাবে সারা দুনিয়ায় 50% মহিলা সম্পূর্ণ ভালো হয়ে যাবে, 50% মহিলা খারাপ হয়ে যাবে। তবে এটা কিছুটা, যেমন আমি নিজে চেম্বারে 2টা রোগী পাইছি আলহামদুলিল্লাহ, যে দুজনই ফুল রিকভার হয়েছে। তো তাদেরকে যেগুলো বলা হয়েছিল যে মানে আপনি এই 3 মাস ভারী কাজ করবেন না, ব্রেস্ট ফিড করাবেন, পানি কম খাবেন, কিছু ওষুধ দিচ্ছে, ওগুলো সে ফলো করছে আলহামদুলিল্লাহ। জানি না আমার ভাগ্য ভালো, হয়তো 2টা পেশেন্টই ফুল রিকভারিতে চলে গেছে, নিয়ম মেনে চলেছে। আর হচ্ছে যেমন ধরেন পাতে লবণ খাবে না, প্রেগনেন্সিতে একটু বেশি খেতে হয়, কথা হচ্ছে তাকে সচেতন থাকতে হবে, তার প্রেশার বাড়তেছে কিনা, কমতেছে কিনা, ওই জন্যই তো ফলো আপে যাওয়া, রেগুলার ফলো আপে যাওয়া, সেটা আমাদের হাতে না, সেটা গাইনোকোলজিস্টের কাছে সে রেগুলার ফলো আপে যাবে, সেটাই উনি বুঝবেন, উনি বুঝলে তখন তো আমাদের কাছে পাঠাচ্ছেই, সেটাই। আমরা যদি কোনো মেয়ের আগে থেকে হৃদরোগ আছে, কি ধরনের হৃদরোগ থাকলে সে কনসিভ করতে পারবে না, তার উচিত না? এই যে বললাম পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, এটা যে কোনো একটা প্রেগনেন্সিতে হয়ে যেতে পারে। এরপরের প্রেগনেন্সিতে আমরা ওদেরকে নিষেধ করে যে আপনি বাচ্চা নিয়েন না, কারণ পরবর্তীতে প্রেগনেন্সিতে সে আবারও এটা ডেভেলপ করতে পারে, এটা চান্স থাকবে, এবং ফ্যামিলির হিস্ট্রিও থাকতে পারে তার এটা। তো এই ধরনের রোগীদের বাচ্চা নিতে গেলে তার যদি হার্ট বড়ও হইতে থাকে, তাহলে তো দেখা যায় বিশেষ করে হার্টের ফাংশন যদি 40%-এর নিচে নেমে যায়, তখন সেই মায়েদের উচিত না পরবর্তী আর কনসিভ করা। অসংখ্য ধন্যবাদ দুজনকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে যা শুনলাম, আমরা শুধু প্রতিরোধের ব্যবস্থাটাও শুনেছি, সেই সাথে চট্টগ্রামের জন্য সুখবর যে আমরা আস্থা রাখবো আমাদের চিকিৎসা ব্যবস্থার ওপর। একটু আস্থা রেখে দেখুনি না কেমন হয়, অনেক ঝুঁকি থেকে আমরা বেঁচে যাব। অসংখ্য ধন্যবাদ সকলকে।